জনাব ওয়াকার আমাদের বর্তমানে যেই সেনা প্রধান, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। আমরা হুম। এই স্টেটমেন্টটা শুধুমাত্র এনসিপি না, আমরা অন্যান্য রাজনৈতিক যেই আমাদের সহযোগী শক্তি ছিল, এখানে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার আছেন, জামাত ইসলামী আছেন এবং অন্যান্য ইসলামিক বাম এবং ডানপন্থী দলগুলো আছেন, তাদেরও আমরা এই বিষয়ে স্টেটমেন্টটা জানতে চাই যে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে বা প্রশ্নে তাদের স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির আজকে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং আজকে বিগত দিনে মানে গত দিনে আমরা একটি প্রেস রিলিজও আমরা দিয়েছিলাম আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে। এবং আমাদের প্রেস রিলিজে সালাউদ্দিন সিফাত ভাইয়ের সিগনেচার সম্মিলিত একটি প্রেস রিলিজ কিন্তু আমাদের গিয়েছে আমাদের এনসিপির মিডিয়া সেলের মাধ্যমে, এবং ওখানে আমরা স্পষ্ট করেছি যে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ কি হবে। একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হওয়া উচিত যে 5ই আগস্ট পরবর্তী যে সময়টা আমরা যেটা পার করেছি, 5ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী বিষয়টি একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। যে জাতীয় ঐক্য আমাদের গড়ে উঠেছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, 5ই আগস্টে পরবর্তী সময় আজকে 10ম মাসে সেটা কতটুকু আছে, এবং এই মতনৈক্যের বিষয়টা আমরা আজকে আহ আহ, দাবি উপস্থাপন করতে চাই বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন আছে সেটার মাধ্যমে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা এবং একই সাথে জুলাই আগস্টে যে গণহত্যা সেটি নিয়ে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন পর্যন্ত একটি প্রতিবেদন দিয়েছে এবং সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জুলাই আগস্টে বাংলাদেশের সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। সেখানে আজকে আমরা রাজনৈতিক দলগুলোর এই আওয়ামী লীগের রাজনীতির পুনঃপ্রতিষ্ঠার এ বিষয়ে যে নীরব ভূমিকা সেটি নিয়ে আমরা উদ্বেগ মানে প্রকাশ করছি। একই সাথে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বা আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোনো পরিকল্পনা বা প্রতিষ্ঠার বিষয়ে কোনো পরিকল্পনা নাই বা নিষিদ্ধের বিষয়ে কোনো পরিকল্পনা নেই, এই মন্তব্যটা করেছেন। আরো অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই সরকারটি গঠন হয়েছে। এটি কোনো গতানুগতিক সরকার নয়, এটি কিন্তু অভ্যুত্থান পরবর্তী বিপ্লবের মাধ্যমে আসা একটি মানে সরকার। এখানে কিন্তু আওয়ামী লীগের পতনটা কিভাবে হয়েছে? আওয়ামী লীগের পতন হয়েছে সাধারণ ছাত্র জনতার আহ এক প্রকার ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং একটি ন্যারেটিভ সবসময় বলা হচ্ছে। এবং আজকে আমি দেখলাম আওয়ামী লীগের বেশ কয়েকজন স্ট্যাটাসও দিয়েছেন যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা সম্ভব নয়, আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশের আহ জন্ম দিয়েছে, এই টাইপের কথা বলা হয়। কিন্তু আমরা বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম হওয়ার পরে বাংলাদেশের মানুষের কতটুকু আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং বিগত তিনটা সরকারের ইলেকশনও যদি দেখি, 5ই আগস্ট কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি হবে কি হবে না সেটা ফয়সালা হয়ে গেছে। যে ন্যারেটিভটার কথা আমি বলতে চাচ্ছিলাম, যে সবসময় বলা হয় 30 থেকে 35% সমর্থক আছে আওয়ামী লীগের, 30 থেকে 35% সমর্থক আছে বিএনপির, 5 থেকে 10% জামাত ইসলামীর। তাহলে এই 30 থেকে 35% মানুষগুলো কেন আওয়ামী লীগের সমর্থনে 5ই আগস্টে নেমে এলো না? এটি একটি প্রশ্ন। যদি সেটা থাকতো তাহলে 2000 ছাত্র জনতাকে নিহত হতো, ওখানে 2 লক্ষ প্রাণ চলে যেত। আওয়ামী লীগের রাজনীতিকে বয়কট করেছে আওয়ামী লীগের খোদ সমর্থক গোষ্ঠী, এটি মেনে নিতে হবে, এটি বাস্তবতা। আওয়ামী লীগের রাজনীতি 14, 18 এবং 24-এর ইলেকশনের মাধ্যমে তাদের দলীয়ত্ব প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন 2014 সালের ইলেকশনে তারা 5%-এর কম ভোট পেয়েছে, 18 সালের রাতের ভোটে তাদের ইলেকশন করতে হয়েছে, 24-এর আমি বনাম ডামির একটা ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে কথিত যে সমর্থন সেটাও কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করে নাই। সুতরাং সেটা বুঝতে হবে যে আওয়ামী লীগ কখনোই একটা কাগজে সমর্থন গোষ্ঠী ছিল, সেখানে কিন্তু কখনোই তাদের ওই ধরনের সমর্থক ছিল না, যার কারণে আজকেও কিন্তু জনগণের হুম। যেই সমর্থনের কথা বলা হয় সেই হুম। বিষয়টা কিন্তু কখনোই উঠে আসছে না এবং প্রতিফলিত হচ্ছে না, আপনারা দেখবেন। আর আপনি যেটা আচ্ছা। বললেন হুম। হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসের বিষয়ে, হ্যাঁ, যে 11 তারিখের যে স্ট্যাটাসের বিষয়টি, অনেক বিষয়ে আহ অগোচরে ঘটার চেষ্টা হয়েছে বা ক্যান্টনমেন্টে দিয়ে ঘটনা দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে কিন্তু আমাদের নাহিদ ইসলাম, আমাদের যে পার্টির সমাজীয় আহ্বায়ক, তিনি কিন্তু বলেছেন, এটা প্রথম আলোতে এসেছে, আপনারা দেখবেন যে আরেকটি 11 কখনো হতে দেব না। আমরা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা জুলাই মানে এই অভ্যুত্থানের গণ সেখানে কি কি অভ্যুত্থানের ঘটেছে মাধ্যমে। একটু শুনতে চাই, আমরা শোনা কথা, মানে আপনাদের কাছে কি তথ্য আছে? হুম, যারা মাহমুদুর রহমান মহোদয়, আপনার ফোনটা ঠিক করবেন, আপনার ফোনটা কাত হয়ে আছে। জি, আপনার কাছে একটু শুনতে চাই, জি। সেনা কুঞ্জে
পেছনে কি কি ঘটনা ঘটেছে, যেটি না এই কারণে বিষয়ে আপনারা মনে করছেন যে সেখানে ষড়যন্ত্র চলছে, 1/11 মতো কোনো একটা অবস্থা তৈরি করার জন্য সেখানে চেষ্টা চলছে, যেখানে আপনারা, যে কারণে আপনারা মনে করছেন যে সেনা প্রধান এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, কি কারণে এই ধরনের বোধোদয়গুলি এতদিন পর হঠাৎ করে হচ্ছে? কারণ আমরা জানি যে সেনা প্রধান শেখ হাসিনাকে বিতাড়ন করলো, সেনা প্রধান সেই আন্দোলনটি 5ই আগস্ট সবচেয়ে বেশি ভূমিকা রেখে রক্তপাতকে বন্ধ করলো, সেনা প্রধান শেখ হাসিনাকে প্লেনে তুলে দিল বা হেলিকপ্টারে তুলে দিল। এই জাতি সেনাপ্রধানকে একদম পুরোপুরি গর্ব ভরে তাকে স্মরণ করছে, তিনি হিরো। সবকিছু জানার পর হঠাৎ করে এখন তিনি আবার কেন ফিরিয়ে আনবেন? এটার কোনো বাস্তব ভিত্তিক কোনো তথ্য আপনার কাছে আছে না, যেটা মানে আচ্ছা। আপনারা হয়তো এখনো আমরা জানি না এমন কিছু? হুম। না এই বিষয়ে আমাদের হাসনাত আব্দুল্লাহ উনি কিন্তু তার স্ট্যাটাসে বক্তব্য, আমি মনে করি ওনার স্ট্যান্ডটা পরিষ্কার করেছেন, এবং একই সাথে আজকে আমাদের যে বিক্ষোভ পরবর্তী সময় উনি যে বক্তব্যটি দিয়েছেন সেখানে আপনি দেখবেন যে উনি কিন্তু স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, এখন একটি বিষয় তিনি স্ট্যাটাসে কিন্তু আহ, আহ, বলেছেন যে আমি যদি একটু বলি, হুম। আহ, যে সেনাপ্রধান এক পর্যায়ে কিন্তু রেগে গিয়েছিলেন এবং উনি বলেছেন যে ইউ পিপল নো নাথিং, you lack wisdom and experience in this service for at least 40 years, তোমাদের বয়স থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া হুম। ইনক্লুসিভ ইলেকশন হবে না। তো ওনার এই স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে এটা আমাকে বুঝতে হবে, যে উনি আওয়ামী লীগের ছাড়া ইনক্লুসিভ, আপনি বলছেন যে এত বড় মানে বিষয় আছে সেনাপ্রধান নিয়ে। আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এবং জুলাই গণ অভ্যুত্থানে যদি সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতেন তাহলে এটা আরো বড় ম্যাসাকারের দিকে যেত। এটা মানে অবধারিত ছিল সেখানে। সেনাবাহিনীর একটা বিশাল অবদান ছিল। আর আপনি যেটা বললেন যে হেলিকপ্টার করে উঠিয়ে দিয়েছেন পক্ষে, উনি যদি দেশপ্রেমিক হতেন, উনি যদি মানে অভ্যুত্থানের পক্ষেই হতেন, তাহলে এত বড় একটা ম্যাসাকারের পরে যে যার হুকুমে এই ঘটনাটি ঘটেছে তাকে কিন্তু হুম। উনি পালাতে সহযোগিতা করতেন না। উনি কিন্তু আহ বিকল্প ব্যবস্থা নিতে পারতেন, অ্যারেস্ট করতেন, এবং উনি কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতেন সেখানে। যেহেতু হাসনাত আব্দুল্লাহ নিজে হুম। উল্লেখ করেছেন, উনি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশনে যেটা আওয়ামী লীগকে লাগবে, তাহলে এটা দ্বারা কি প্রমাণিত হয় না যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রচেষ্টায় তিনি আছেন কিনা? সেটা উনি ক্লিয়ার হ্যাঁ, করবেন, আচ্ছা, সেটা আমি যদি সেনাবাহিনীর প্রধান ক্লিয়ার ধরে করবেন। নেই আপনার কথা ঠিক আছে, সবই ঠিক আছে, যেহেতু একটা স্টেটমেন্ট দিয়েছে একদম ওপেনলি পাবলিকলি, সুতরাং এটা সে দায়িত্ব নিয়েই দিয়েছে। কিন্তু সেনা জি। প্রধানের প্রথমত দুটি প্রশ্ন। একটা হলো, সেনা প্রধানকে কি আপনার পূর্ণাঙ্গভাবে অবিশ্বাস করছেন? তার ওই ভূমিকার কারণে কি মনে করেন যে আসলে তার প্রকৃত অর্থে আমরা যা ভাবছি তা নয়, তার পেছনে আসলে অন্য কোনো আহ, একটা চেহারা লুকিয়ে ছিল? তিনি হুম। আসলেই জনগণের পন্থী ছিলেন না, তিনি শেখ হাসিনা পন্থী ছিলেন, এখনো আছে? এটা কি আপনারা চূড়ান্ত ভাবে মনে করছেন কিনা সেনা প্রধানের বিষয়ে? আর আরেকটি কথা হল, তিনি যে কথাগুলি বললেন এগুলির বাস্তবতা কতটুকু? তিনি তো বলেছেন যে শেখ হাসিনাকে ছাড়া বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, মানে হুম। গ্রহণযোগ্য হবে না, হুম। বা আচ্ছা। একটা অংশীদারিত্বমূলক হবে না। এটা কি আপনি বাস্তব বলে মনে করেন? কারণ তিনি তো বলেছেন 30-40% আওয়ামী লীগের সমর্থকরা রয়েছে, তাদেরকে বাইরে রেখে কিভাবে নির্বাচন হবে? হুম। এটার না ব্যাপারে সেটার আপনার ব্যাখ্যাটা আমি সম্পাদক। দিয়েছি সাইফুল ভাই, সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। 30-40% কতটুকু ছিল সেটা কিন্তু আমি আমার প্রথম অংশের বক্তব্যে বলেছি। আর তিনি আপনি যেটা ফার্স্টে বললেন যে সেনাবাহিনীর প্রধানকে অবিশ্বাস, বিশ্বাস অবিশ্বাসের বিষয়, সেটা জনগণ নির্ণয় করবে। জনগণ সেটা দেখবে যে আহ, আপনি জানেন আমরা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জন্ম নেওয়া একটি দল, সেটা স্বাভাবিক আমাদের। আহ, আমরা প্রথমত আমরা একটি প্রেশার ক্রিয়েটকারী গ্রুপ ছিলাম, আমরা জাতীয় নাগরিক কমিটি, সেখানে আমাদের 8টি মূলনীতি ছিল। আমরা, হুম। আপনারা দেখছেন যে আমরা একটি দাবি তুলেছিলাম, জুলাই গণ অভ্যুত্থানের আহ, ঘোষণাপত্র বা স্বীকৃতি, এটা যে একটা অভ্যুত্থান হিসেবে আমরা স্বীকৃতিটা, এটা আমাদের শহীদ এবং আহতদের দাবি। এটা আপনি দেখবেন, এটা আপনি জিজ্ঞেস করবেন প্রত্যেকটা শহীদ এবং আহতদের কি দাবি। সেখানে কোনো দলের বিষয় ছিল না, সেখানে বিএনপি করলো, শিবির করলো, জামাত ইসলামী করলো, ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলামী বা সাধারণ ছাত্র জনতা, সেটা কোনো বিষয় ছিল না। সেটা ছিল যে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, কোটি কোটি মানুষরা আহ আহ হুম। রাজপথে নেমে এসেছে আমি 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 সেখান থেকে। একটা জিনিস হুম। দেখাচ্ছি, ইমরান, নাইম, জি। এটা হলো, আমি যে প্রশ্ন আপনার কাছে করেছি এই প্রশ্নটা সব জায়গা থেকেই আসছে। আমি হুম। মানুষের প্রশ্ন থেকে আপনাকে সে প্রশ্নটা করেছি। অ্যাট দ্য সেম টাইম এ নিয়ে সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠেছে যে হাসরাত আব্দুল্লাহ কেন 12ই মার্চ ছিল সেটা, আজ থেকে 9 দিন আগে যে মিটিংটি করেছিল, যেদিন এই কথাবার্তাগুলো হয়েছিল, সেটি হলো 12ই মার্চ। সেদিন জি। হাসরাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্ট থেকে ফিরে
সেদিনই কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল। আমরা প্রশ্ন তুলেছি, যদিও প্রশ্ন তুলছে যে কেন তিনি নীরব ছিলেন। আসলে তিনি নীরব ছিলেন না। আমি যখন কথা বলেছি আজকে, আমাকে বলা হয়েছে তিনি নীরব ছিলেন না। তিনি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছেন, হয়তো এতটা বিস্তারিত লেখেননি সেদিন। সেদিন হুম, লিখেছিলেন এই স্ট্যাটাসটা, যে এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। পরিপূর্ণ। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। হুম। যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ইফস এন্ড বাটস নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হলে হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়। সুতরাং এখানে এটাকে ইঙ্গিত করে কিনা যে আসলে সেদিনের এই আলাপের ফলে তিনি মানুষকে এই স্ট্যাটাসের মাধ্যমে কিছুটা জানান দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেটা অবশ্যই তিনি তার জায়গা কিন্তু পরিষ্কার করেছেন। তিনি কিন্তু ট্রান্সপারেন্সি রেখেছেন তার জায়গা থেকে, এটা আপনাকে বুঝতে হবে। এবং তিনি কিন্তু ক্লিয়ার করেছেন, এবং তিনি বলেছেন যে একটা স্টেটমেন্ট তার ছিল যে যদি মৃত্যু হয় তাহলে মানুষ জানবে কেন মৃত্যু হয়েছে। এটা অনেক বড় স্টেটমেন্ট। তিনি হুম, আন্দোলনের একজন প্রধান সারির নেতৃত্বের জায়গায় তিনি ছিলেন। তিনি এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এবং মানুষের আস্থা তিনি অর্জন করেছেন, যার কারণে কিন্তু 5ই আগস্টের লক্ষ কোটি জনতা নেমে এসেছিলেন। তিনি জনতার কাতারে এসেছেন। আমরা সব সময় বলছি ক্ষমতা না জনতা, জনতা জনতা, সুতরাং আমরা ক্ষমতার দিকে যাইনি। কি ধরনের নেগোসিয়েশন হয়েছে তিনি তার স্ট্যাটাসে উল্লেখও করেছেন, যে বিভিন্ন রাজনৈতিক দল আসনের বিন্যাসের যে জায়গাটা, সেখানে নেগোসিয়েশনে যাওয়ার একটা প্রবণতা হয়েছে। হয়তো সামনে আরো অনেক কিছু ক্লিয়ার হবে। তো সেই জায়গাটা কিন্তু আমরা জনতার মঞ্চ কে কিন্তু বেছে নিয়েছি। এবং তিনি তার স্ট্যাটাসের শেষ জায়গাটা যদি আমি বলি, আহ শেষ প্যারাটায় তিনি লিখেছেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাক করার আর সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে পারেন। অত্যন্ত স্পষ্ট ভাবে দিয়েছেন, যদি ওই নেগোসিয়েশনে যেতেন। আচ্ছা, জনাব ওয়াকার আমাদের বর্তমানে যেই সেনা প্রধান, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। আমরা হুম, এই স্টেটমেন্টটা শুধুমাত্র এনসিপি না, আমরা অন্যান্য রাজনৈতিক যেই আমাদের সহযোগী শক্তি ছিল, এখানে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার আছেন, জামাত ইসলামী আছেন, এবং অন্যান্য ইসলামিক বাম এবং ডানপন্থী দলগুলো আছেন, তাদেরও আমরা এই বিষয়ে স্টেটমেন্টটা জানতে চাই যে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে বা প্রশ্নে তাদের স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কি। আমাদের নেতৃত্ব জায়গা থেকে হয়তো বলে দেওয়া হয়েছে। আপনারা কি এবং মনে করছেন আজকে তাদের তাদের অ্যাকচুয়ালি কি বর্তমানে স্ট্যান্ড এই আওয়ামী লীগের ফেরানোর বিষয়ে বা বর্তমান বিষয়গুলিতে? আপনার কাছে কি মনে হয়, এক লাইনে শেষ করবেন? এখানে দুই জি জি, দুই এটা দলেরই আমার মনে হয় যে এটা তাদের দায়িত্বশীলতার পরিচয় তাদের দিতে হবে, যে তারা তাদের দলীয় মানে স্ট্যান্ডে আপনারা কি কি মনে করে। করছেন, তাদের অবস্থানটা কি বলে মনে না, হচ্ছে আপনার ওই কাছে? দলটা তো আমি আমরা একটু শুনতে করি না চাই। সাগর ভাই। ওই দলটা তো আমরা করি না। এখন তারা বলতে পারবে। এখন একই দলের দুইজন নেতা যদি দুই ধরনের কথা বলে, একজন বলে আওয়ামী লীগের পক্ষে এবং আরেকজন বলে যে জনগণ যদি চায় তাহলে আওয়ামী লীগ আবার বিএনপির কথা রাজনীতি বলছেন? আসবে। হ্যাঁ, সেটা বিএনপি হতে পারে বা অন্য কোনো দল, সেটা যদি কালকে অন্য কোনো দলও বলে, তাহলে সেটা তাদের দলীয় না, বক্তব্য কিন্তু আমি কিনা, আমি বা এটা স্পষ্ট, কি, এটা আপনারা নিয়ে এখন পলিটিক্স এই হচ্ছে কিনা। যুগের নেতা, আপনারা ইশারা ইঙ্গিতে পলিটিশিয়ানদের, আগে পলিটিশিয়ানদের মতো কথা বললে হবে না। আমরা এখন জি বাংলাদেশের সংকট নিয়ে কথা বলছি, আপনারা স্পষ্ট জি কথা জি বলবেন। কোন দলের মধ্যে এমন সংশয় সংকট দেখতে পাচ্ছেন, তাদেরকে সরাসরি তাদের নাম নিয়েই বলুন। আমরা চাই জি। তাদের বিষয়টা তাদের না, জায়গা থেকে সেটা স্পষ্ট হোক। সেটা আমি 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 যদি আপনাকে বলি, তাহলে আমি বলবো যে হুম, গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক শক্তিকে এই বিষয়ে ঐক্যমতে আসতে হবে। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের বিচারের প্রশ্নে আমরা বলেছিলাম, এর জন্য আমরা গণপরিষদ চেয়েছি। এর জন্য আমরা সবসময় বলে এসেছি যে আমরা নির্বাচনের আগে আমরা বিচারটাকে নিশ্চিত করতে চাই। এটা শহীদ, 2000 হুম, শহীদ এবং 30,000-এর অধিক যে আহত যোদ্ধারা আমাদের আছেন, হুম। তাদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। সুতরাং তাদের এই দাবিটা কিন্তু রয়ে গিয়েছে যে আমরা বিচার। আমি এবার সাগর ভাই আমি বলি যে এই যে এই রমজান মাস চলছে, আমি অন্তত 15 থেকে 20টি পরিবারে আমি গিয়েছি ঈদের সামান্য উপহার সামগ্রী নিয়ে যতটুকু পেরেছি আমার থানা হুম, বা আহ পার্শ্ববর্তী থানাগুলোতে। পরিবারগুলো আজকে একটা হাহাকার পূর্ণ পরিস্থিতিতে হুম, আছে। আমরা প্রত্যেকবার যে অনেকগুলো বাসে যে আমাদের কান্না করতে হয়েছে, তাদের হুম। মারা তাদের বাবারা আমাদের জড়িয়ে ধরে কান্না করেছে যে গত রমজানও আমাদের সন্তানরা আমাদের সাথে ইফতার করেছে, আজকে নাই। তো এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেবেন তাদেরকে, বলেন? যদি Right. তারা তারা কিন্তু একটা জিনিসই চায়, সেটা হচ্ছে বিচার। বাংলাদেশের রাজনীতিতে আপনি আওয়ামী লীগকে যদি বিচারের কাঠগড়ায় না দাঁড়িয়ে আবারও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, এই দায়ভার কি রাজনৈতিক দলগুলো নেবে, যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হয়ে আবার একটু গণহত্যা সংগঠিত করবে না?
এবং আজকে হাসনাত আব্দুল্লাহ সহ আমাদের নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে জিয়াউর রহমান সাহেব উনি আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রত্যাবর্তন করা এবং আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার পরে জিয়াউর রহমান কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা বিএনপি কোনো কথা বলে না। একই সাথে জামাত ইসলামীও যতবার তাদের সাথে কোলাবোরেশন করেছে বিগত সময়ে, জামাতকে হুম, তার মূল্য দিতে হয়েছে, তাদের প্রথম সারির নেতৃবৃন্দকে কিন্তু ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। একই সাথে আমরা দেখেছি শাপলা চত্বরে কি গণহত্যাটা করেছে তারা, এই বিষয়টা। জি, এবং হুম। একই সাথে বা আপনি যদি 72 থেকে 75 বা ওই সময়টাতেও দেখেন, এখানে বলা হয়ে থাকে জি, যে জাসদের আমি প্রায় আমি 30,000 এতটুকুতে থাকি, নেতৃবৃন্দকে আমরা মেরে টাইম ফেলেছে। এতটুকুতে থাকি। আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে তারা ফিরে আসলে কি ধরনের পরিণতি ভোগ করতে হয়, সেই একটি ঐতিহাসিক উদাহরণ আমাদের সামনে রয়েছে। হ্যাঁ, আমি এরপরেও একটু কেন বড় বড় একটু শেষ দলগুলোর করতে মধ্যে এই চাই। ধরনের বিষয় নিয়ে সংশয় রয়েছে, সেই বিষয় নিয়ে আপনি আক্ষেপ প্রকাশ আমি করছেন। একটা আমি জিনিস যদি এতটুকু ছোট্ট অ্যাড করে দিতে চাই, জি, সেটা হচ্ছে যে একটু এক লাইনে বলতে চাই যে কেন আমরা এই প্রশ্নে ঐকমত্য আমাদের লাগবে। আপনি দেখেন গাজীপুরের যে অবৈধ সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে রেখেছেন যে যে শহরে আমাদের নেতাকর্মীরা দিনে ঘুরতে পারে না, তাদেরকে রাতে ঘুমাতে দেব না। আমাদের কিন্তু এখনো গুপ্ত হত্যা সেটা সকল তো কিছু আপনি চলছে। আপনি যেহেতু বলছেন, আপনার হ্যাঁ। নাইম, সে তো বলছেন আপনি যে শহরে তারা ঘুমাতে পারে না, দিনের হুম। বেলা হাঁটতে পারে না, সেই শহরে আপনাদেরকে ঘুমোতে দেবে না। আমি এখন শোনাচ্ছি আরেক আরেক অডিও। সেটা শুনলে আপনি আরো দায়িত্বশীল লোকের কাছ থেকে আরো ভয়ঙ্কর কি তথ্য তিনি পাঠাচ্ছেন সেটি শুনবেন। সেটি শোনার পরে মনিরুল ইসলাম রবির কাছে আমি আসছি। এই পরিস্থিতিতে আসলে বিএনপির, আপনি যাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, বাংলাদেশে দুটি রাজনৈতিক দল আছে সবচেয়ে বড় পর্যায়ে এখন বর্তমানে, এখন বিএনপি আর একটা হলো জামাত ইসলাম। আপনি যদি তাদেরকে ইঙ্গিত করে থাকেন, তাহলে দুই পাশের নেতা এবং একজন ইসলামিক বক্তা, তিনিও হয়তো জামাত ইসলামের পক্ষে কথা বলবেন, তার কাছ থেকেও একই প্রশ্ন আমার কাছে রইল। এবং মনিরুল ইসলাম তো জনাব রবি তো বিএনপির সরাসরি নেতাই রয়েছেন, তার কাছ থেকেও শুনবো তারা আসলে কি চায়। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমি শোনাচ্ছি একটা অডিও শোনাচ্ছি। সে অডিও থেকে আপনারা হয়তো আহ আর একটু বিস্তারিত শুনতে পাবেন। আমি একটু শোনাচ্ছি। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র দিকে কিনা তো দেওয়া হবে না। জি ইনশাআল্লাহ। আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না। জি আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি ভরসা রাখছি নিশ্চয়ই। আমরা আচ্ছা আচ্ছা, জি নিশ্চয়ই। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোনো ঠিক, তবে সবাইকে সৎকার বরাদ্দ করবেন। আমি সবাই বলছি, আপনি তোমার খালি সতর্ক করে কিছু বলো না। জি নিশ্চয়ই। ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তবে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। জি নিশ্চয়ই। জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না নিশ্চয়ই। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি না। জি ইনশাল্লাহ নিতে। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেত্রী, আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়া দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালায় পুড়া দিছে নেত্রী। আমাদের অসংখ্য মামলা দিছে, আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবেলা করেছে কি ওই ওরাই নেত্রী, সবাই জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে নেত্রী। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না, না নেত্রী। জি থাকবে না। জি নেত্রী। কিন্তু একটা সংশয় নেত্রী, মাননীয় নেত্রী,